কথা হচ্ছিল বাবার সঙ্গে পাশের হোটেলের এক ভদ্রলোকের। বাবা বলছিলেন, গত 10 বছরে ঘাটশিলা তো অনেক বদলে গেছে। মাওবান্ডারকে তো প্রায় চেনাই যায় না। নতুন ব্রিজ হয়েছে সুবর্ণরেখার উপরে। তারপর ওই যে কপার মাইন্সের চাকরিদের জন্য অসংখ্য কোয়ার্টার্স গড়ে উঠেছে আলাদা আলাদা। জায়গাটা ডাহিগড়ার রেল লাইনের কাছেই। পাশাপাশি দুটো হোটেল, ওয়েসিস আর ওয়েস্টার্ন। নির্মাল্যরা উঠেছে ওয়েসিসে, ভদ্রলোক ওয়েস্টার্নে। নাম যতই জবরদস্ত হোক, নেহাতি সাধাসিদে দোতলা কোঠা বাড়ি, তবে বাগ বাগিচায় ঘেরা। আশপাশটা মনোরম, সামনে ঢেউ খেলানো খোলা মাঠ, ফলে একরকম সৌন্দর্য আছে। হোটেলের সামনে এক ফালি রাস্তা, একদিকে গেছে হাইওয়ে মুখ, অন্যদিকে সেটা সুবর্ণরেখা ছুঁয়েছে। রাস্তার ধারে শীতের রোদ্দুরে গা পেতে গল্প করছিলেন ওরা, নির্মাল্যের বাবা, বিনায়কবাবু আর ওই ভদ্রলোক। উনি বয়সে বিনায়কবাবুর মতোই 48 কি 50, লম্বা শক্তপোক্ত চেহারা, মাজা মাজা রং, ছোট ছোট করে ছাঁটা ব্যাকব্রাশ চুল, চোখে কালো ফ্রেমের মোটা লেন্সের চশমা। গলার আওয়াজ ভারী এবং ব্যক্তিত্ব ব্যঞ্জক। মধ্যবয়সী হলেও বেশ শৌখিন, কোনো বড় দরের চাকুরে টাকুরে বলে মনে হয়। নির্মাল্য অলস কৌতূহলে মাঝে মাঝে ভদ্রলোককে দেখছিল, আবার কখনো ছড়ানো মাঠটার ওপারে যে বসতিটা আছে তার উপর চোখ ছড়িয়ে দিচ্ছিল। তার আপাত নিরীহ চোখ দুটোর মধ্যে ঈগলের তীক্ষ্ণ অন্তর্ভেদী নজর, আর কান দুটোও বড় সজাগ। সর্বক্ষণ যেন সে ওদের কথাবার্তা কান দিয়ে গিলে নিচ্ছিল। সাধারণ আটপৌরে কথাবার্তা, যা হামেশাই হয়ে থাকে, কিন্তু নির্মাল্যর স্বভাবই ওই, সব কিছুতে চোখ রাখা, সব কিছুতে কান পাতা। 72-এ বিনায়কবাবু যখন সপরিবারে ঘাটশিলায় এসেছিলেন, নির্মাল্যও সঙ্গে ছিল, কিন্তু তখন সে খুবই ছোটটি, 5 কি 6 বছরের। ফলে সেবার সে কি দেখেছে কি শুনেছে কিছুই মনে নেই। তার কিন্তু ঘাটশিলা মন্দ লাগছিল না। শীত এবছরে বেশ জমিয়ে পড়েছে, আর পাহাড়ি অঞ্চলের শীতের আলাদা একটা চাম আছেই। এমন খোলামেলা ভূপৃষ্ঠ, দিগন্তে পাহাড়ের সিলুট ছবি, আশপাশের রাঙামাটির তরঙ্গ, ছবির মতো বাড়িঘর, সমস্ত কিছুর মধ্যেই কেমন একটা ছুটি ছুটি ভাব। বোটানিক্সে পিকনিক করতে গেলে মনের ভার নেমে গিয়ে যেমন একটা হুল্লোড় ভাব আসে, সেই রকম ভাব সবার মনে। কান খাড়া করল নির্মাল্য। বাবাকে সে বলতে শুনল, সঙ্গে কাউকে দেখছি না যে, একলা এসেছেন নাকি? ভদ্রলোক একটু দেরিতে উত্তর দিলেন, একা ঠিক নয়, একজন ফ্রেন্ড আসার কথা আছে। উনি স্টিল এক্সপ্রেসে আসবেন। আপনি তো ফ্যামিলি নিয়ে এসেছেন দেখছি। আমি মজা করে ঘুরে বেড়াবো আর বাড়ির লোকজন আফসোস করবে, এটা কেমন স্বার্থপরতা বলে মনে হয়। আমাকে মিস্টার পালিত বলে ডাকতে পারেন। আমি শ্রীযুক্ত অবিনাশ চন্দ্র পালিত। হ্যাঁ, আপনি খাঁটি কথা বলেছেন বিনায়কবাবু। তাছাড়া লোকজন সঙ্গে না থাকলে কেমন ফাঁকা ফাঁকাও লাগে। এই দেখুন না, আপনার সঙ্গে আলাপ হলো বলে কেমন গল্পগাছা করে সময়টা কেটে গেল। তবে আমার যা কাজ তাতে। অবিনাশ পালিত কথাটা অসমাপ্ত রেখে একটা কায়দা দুরস্ত কাঁধ ঝাঁকালেন। অনেক লোকের অকারণ স্ল্যাক করার অভ্যেস আছে। নির্মাল্যর কিন্তু মনে হয় পালিত সাহেব কিছুটা চেপে গেলেন। বিনায়কবাবু অবশ্য সরল মনেই শুধলেন, যদি কিছু মনে না করেন একটা কথা। কি করেন আপনি? এই ব্যবসাপাতি গোছের কিছু। ও, তাহলে বিজনেসম্যান? হ্যাঁ, ভালো ভালো। ওর চেয়ে ভালো জিনিস আর কি বা আছে? অগাধ স্বাধীনতা। আমার তো পরাধীনতার ভেতর দিয়ে জীবন কাটলো। অর্থাৎ চাকরি করেন? বিনায়কবাবু, চাকরি জিনিসটার স্বাধীনতার অভাব ঠিকই, কিন্তু ব্যবসার মতো ঝুঁকি তো নেই। আচ্ছা, ওটি আপনার ছেলে বুঝি? নির্মাল্যকে চোখের ইঙ্গিতে দেখালেন অবিনাশ পালিত। হ্যাঁ, মানে আমার ছেলে নির্মাল্য। পড়ে টড়ে? হ্যাঁ, হায়ার সেকেন্ডারি ছাত্র। ভারী মুখ চোরা তো, খুব শান্ত চুপচাপ। বিনায়কবাবু হো হো করে হেসে উঠলেন। মুখ চোরা?
শান্ত, তবেই আপনি ওকে চিনেছেন। মানে? মোটেও ওরকম নয়, একেবারে আলাদা, দারুণ ইনকুইজিটিভ। আপনি গোয়েন্দা কাহিনী কি রহস্য গল্প টল্প পড়েন মিস্টার পালিত? পড়েন? তাহলে জেনে রাখুন, ও একটা খুদে শার্লক হোমস কি এরকুল পোয়ারো। অবিনাশ পালিতের চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। বটে, ভারি ইন্টারেস্টিং তো। তাহলে ওকে একটু বাজিয়ে দেখতে হয়। আমি আবার অবসর সময়টা থ্রিলার জাতীয় বইটইতেই ডুবে থাকি কিনা। আচ্ছা, আমার দু একটা প্রশ্নের জবাব দাও তো নির্মাল্য। বাবার সরলতায় মনে মনে একটু বিরক্তই হয়েছিল নির্মাল্য। কি দরকার ছিল একজন অচেনা মানুষকে এসব কথা বলবার? বাইরে অবশ্য সে হাসি মুখী বজায় রাখল, বলল, হ্যাঁ বলুন। স্কটল্যান্ড ইয়ার্ডের যে বিশ্বজোড়া নাম সে তো তুমি জানোই। আমার প্রশ্ন, স্কটল্যান্ড ইয়ার্ড সলভ করতে পারেনি এমন একটা কেসের কথা বলো তো। নির্মাল্য পাকা কুইজ মাস্টারের মতো ঝটিতি উত্তর দিল, জ্যাক দ্য রিপার মিস্ট্রি। গুড, এটা অবশ্য সহজ প্রশ্ন। দ্বিতীয়টা কিন্তু জটিল হবে। কোনান ডয়েল যে শার্লক হোমস চরিত্র তৈরি করেছেন তার আদলে অন্য কোনো চরিত্র ছিল কি? লেখকই বা কে? নির্মাল্য হেসে বলল, এটা তো আরো সহজ। চরিত্র ছিল গোয়েন্দা দুপ্যাঁ, লেখক এডগার অ্যালেন পো। অবিনাশবাবু প্রায় লাফিয়ে উঠলেন। ওয়ান্ডারফুল! বিনায়কবাবু, আপনার ছেলেটি একেবারে পিওর গোল্ড। ঘড়ির উপর এক পলক তাকিয়ে বললেন, ইস, 9:30। আমায় একবার বেরোতে হচ্ছে, পরে কথাবার্তা হবে, চলি। আচ্ছা। বিনায়কবাবু হাত নেড়ে বাই বাই জানালেন। অবিনাশ পালিতের অপসৃয়মান দেহটার দিকে খর নজরে তাকিয়েছিল নির্মাল্য। মনে মনে ভাবল, ইংরেজিতে যাকে অ্যাভারেজ ম্যান বলে লোকটি যেন ঠিক সেরকম নন। তার দৃষ্টি অনুকরণ করে বিনায়কবাবু বললেন, কিরে, কিরকম লাগলো ভদ্রলোককে? নির্মাল্য গভীর গলায় বলল, বেশ ইন্টারেস্টিং। বেলা সবে 9:30। স্নান খাওয়া সারতে বেলা 12:30 কি 1:45। হাতে এখন অঢেল সময়। বাবা এখন হোটেল রুমে, মা স্নান টান সারছেন। পায়ে পায়ে হোটেল এলাকা ছেড়ে বেরিয়ে এলো নির্মাল্য। সামনে মেটাল রোড, তার পাশেই রেল লাইন। প্যান্টের পকেট থেকে ছোটখাটো একটা জিনিস বের করল নির্মাল্য, একটা বায়োনোকুলার। আকৃতিতে ক্ষুদ্র কিন্তু জোরালো। মাধ্যমিকটা কৃতিত্বের সঙ্গে পাশ করার পর বিনায়কবাবু ওকে একটা ভালো উপহার দিতে চেয়েছিলেন। ও চেয়ে নিয়েছিল বায়োনোকুলার। বায়োনোকুলারে চোখ লাগিয়ে রেল লাইনের ওপারটা দেখে নিল নির্মাল্য। এক জায়গায় একদল মানুষের ভিড়, কিছু যেন একটা হচ্ছে সেখানে। মাটির উঁচু ঢেউটাই কটা কোঠা বাড়ি, ছাড়া ছাড়া। তার ওপারে ধু ধু শূন্য। ওই শূন্যটার নিচেই কোথাও ফুলডুংরি বলে পাহাড়টা। ফুলডুংরিটা কিন্তু এলো না যন্ত্রে, চড়াইয়ের আড়ালে ঢাকা পড়েছে। রেল লাইন পার হয়ে চলে এলো নির্মাল্য। ওই ঢিবিটার কাছে অত মানুষের জমায়েত কেন? চেহারা আর সাজ পোশাকেই মালুম বেশিরভাগ স্থানীয় মানুষ। খাবার জিনিস সাজিয়ে বসে গেছে কিছু লোক। মেলা টেলা নাকি? নির্মাল্য তার বয়সে একটা ছেলেকে জিজ্ঞেস করে জানতে পারল, ফি রোববার এখানেই মোরগা লড়াই হয়। সারা সিংভূম জেলায় এমন মোরগা লড়াই আর কোথাও হয় না। বেলা 11টা থেকে 4টে পর্যন্ত লড়াই চলে। লড়াইটা দেখার খুব ইচ্ছে হলো নির্মাল্যর, কিন্তু তার এখনো ঘন্টাখানিক বাকি। ততক্ষণে এখানে দাঁড়িয়ে বাজে সময় খরচ করার কোনো মানে হয় না। সে ফুলডুংরিটা ঘুরে আসতে পারে। ভিড় পেছনে রেখে উঁচু নিচু মাঠের ওপর দিয়ে উত্তর পশ্চিম মুখ হাঁটতে লাগলো নির্মাল্য। ওদিকেই ফুলডুংরি, গাছগাছালি ঘেরা লালচে ঢিবির চূড়োটাও বেশ দেখা যাচ্ছে। ওটাই ফুলডুংরি। এদিকটায় লোকবসতি অল্প, ছাড়া ছাড়া 2-4টে বাড়ি আছে। প্রথমে একটা মেটাল রোড, বেশ চওড়া আর মসৃণ, স্টেট হাইওয়ে বলে মনে হয়। তার গায়েই ফুলডুংরি। বাইনোকুলার বের করে চোখে চড়ালো নির্মাল্য।
বেলে পাথরের পাহাড়, এক একটা পাথরের ঢিবি, আসলে সামান্যই উঁচু, ছড়িয়ে ছিটিয়ে কটা শালকেন্দু আর বেলগাছ। পাকদণ্ডী রাস্তা ঘিরে আছে ডুংরির মাঝামাঝি অংশটাকে। নির্মাল্যর হাসিই পেল। এই টিলার আবার পাকদণ্ডী। ফুলডুংরের তলায় এসেও চোখ থেকে যন্ত্রটা নামালো না নির্মাল্য। ছবি থেকে ছবিতে সরে যেতে থাকলো তার চোখ। তারপর আপন খেয়ালেই পাকদণ্ডী পথটাকে অনুসরণ করলো তার নজর। রাস্তাটা উত্তরমুখ খানিকটা গিয়ে বাঁকের মুখে হারিয়ে গিয়েছে, কিন্তু বাঁকের মুখটার কাছাকাছি দুটো মূর্তি ভেসে উঠল বায়নোকুলারে। হাঁটছে পাশাপাশি, খুব নিবিষ্ট ভঙ্গিতে কথা বলছে মনে হচ্ছে। দুজনের মধ্যে একজন বেশ লম্বা, অন্যজন মাঝারি চেহারার। কথা বলতে বলতে দীর্ঘাকার লোকটা একবার পিছু ফিরে তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই মুখের মালিককে চিনে ফেলেছে নির্মাল্য। অবিনাশ পালিত। কিন্তু পালিত সাহেব এখন এখানে কেন? ওর তো এখন স্টেশনে বন্ধুকে রিসিভ করে হোটেলে ফিরে যাওয়ার কথা। সঙ্গী লোকটাই বা কে? বন্ধু নিশ্চয়ই নয়। বন্ধু হলে লটবহর সমেত এখানে আসবে কেন? তাছাড়া লোকটাকে পালিত সাহেবের বন্ধু গোছের কেউ বলে মনেও তো হয় না। খুবই সাদাসিধে দেহাতি ধরনের লোক। ওর মতো শৌখিন মানুষের বন্ধু হবার যোগ্যই নয়। না, দেখতে হচ্ছে ব্যাপারটা। লহমায় মনস্থির করে পাহাড়ে উঠতে লাগলো নির্মাল্য। জায়গাটা এমন খোলামেলা যে নিজেকে খুব একটা গোপন রাখার উপায় নেই। তাছাড়া জায়গাটাও ছোট, যে কোনো মুহূর্তে পালিত সাহেবের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা। অথচ সেটা চাইছিল না নির্মাল্য। বেশ একটা মানসিক উত্তেজনা অনুভব করছে সে এখন। তবে দু চারটে দল আছে এখানে। পাকদণ্ডীর আঁকা বাঁকাগুলোও আছে, শালকেন্দুর গুড়ির আড়াল আছে। সব মিলিয়ে নিজেকে খানিকটা আড়ালে রাখা যায়। নির্মাল্য ফুট 50 খাড়ায় তড়িঘড়ি উঠে এসে পাকদণ্ডীর রাস্তাটা ধরে দ্রুত পদক্ষেপে কিছুটা এগিয়ে গেল। বায়নোকুলারটা হাতে থাকা এখন সন্দেহজনক বলে ওটাকে পকেটস্থ করল সে। চেঞ্জারদের দলগুলো ডুংরির দক্ষিণ দিকে, এদিকে এরা 3 জন মাত্র। বাতাসের শব্দ এবং পালিত সাহেবের চাপা গলার কথাবার্তা ছাড়া এদিকটায় যেন কোনো শব্দ নেই। বাঁকের মুখটায় গিয়ে আর এগোনো নিরাপদ নয় বুঝে পাকদণ্ডীর ধারের পাথরের দেয়ালে পিঠ ঠেস দিয়ে দাঁড়ালো নির্মাল্য। অবিনাশ পালিত আর তার সঙ্গী বাঁকের ঠিক ওধারটাতে দাঁড়িয়ে কিংবা বসে। এই অবস্থায় নির্মাল্য ধরা পড়লে যে কেউ বুঝে ফেলবে আড়ি পেতে সে ওদের কথা শোনার চেষ্টা করছে। উপস্থিত বুদ্ধিমতো সে একটা নুড়ি কুড়িয়ে নিয়ে পাথরের দেওয়ালে নিজের নাম লিখতে ব্যস্ত হয়ে পড়ল। এমন অনেকেই করে এইসব জায়গায় এসে। নির্মাল্যর কান দুটো কিন্তু রাডারের মতোই সতর্ক ও সক্রিয়। ওদিক থেকে ছাড়া ছাড়া ভাবে কথা ভেসে আসছে, কখনো স্পষ্ট, কখনো অস্পষ্ট। নির্মাল্য উৎকর্ণ হলো। তুমি মুনাফার দিকটায় দেখছো রামচাঁদ, কত ঝুঁকি নেই। হ্যাঁ, সেটা দেখছো না? র মেটেরিয়াল জোগাড় করা শক্ত হয়ে উঠেছে দিনে দিনে। আমার সাপ কথা, 5000-এর বেশি দিতে পারবো না। পালিত সাহেবের ভরাট গলা চিনতে অসুবিধা হলো না নির্মাল্যর। এবার অন্য লোকটা, যার নাম রামচাঁদ, সে কি বলে শোনার জন্য কান খাড়া করল নির্মাল্য। কিন্তু একে লোকটার স্বর ঘড়ঘড়ে, তার উপর দেহাতি টানে হিন্দি বাংলার জগাখুচুরি। নির্মাল্য বিচ্ছিন্নভাবে তকলিফ, দেউতা টেউতা, 50,000, মৌকা এরকম গোটা কতক শব্দ ছাড়া কিছু শুনতে পেল না। বুঝছো, যখন তখন আর 1000 দিচ্ছি, মোটমাট ওই 6000। খাঁটি জেড বলছো, তাই না? পালিত সাহেবের গলা। প্রত্যুত্তরে রামচাঁদের জি সাহাব এবং খাঁটি স্টোন কথা দুটো শুনতে পেল নির্মাল্য। এরপর ওরা আরো নামো গলায় কথাবার্তা বলতে লাগলো। ওদের প্রায় মিনিট 3 কথাবার্তা থেকে নির্মাল্য 5.5, রক্ষিণী এবং পেমেন্ট, এই 3টে কথা ছাড়া আর কিছু উদ্ধার করতে পারল না। আর এখানে অপেক্ষা করা মোটেই নিরাপদ নয় বুঝে দ্রুত সরে এলো নির্মাল্য।
এক ধরনের উদ্বেগ উত্তেজনা মেশানো অদ্ভুত মানসিক অবস্থা এখন ওর। শ্বাস প্রশ্বাস পড়ছে দ্রুত। ফুলডুংরিতে আর না দাঁড়িয়ে তাড়াতাড়ি সে নেমে এলো নিচে। দেওতা, জেড, রঙ্কিনী, 50,000 এইসব শব্দ তার মাথায় ঘোরাফেরা করছে। ব্যবসার কথাই হচ্ছিল ওদের, কিন্তু সাধারণ কোনো ব্যবসা নয়। অবিনাশ পালিত কিসের ব্যবসা করেন? স্টোনের? তাহলে ওর কি জুয়েলারির দোকান আছে? জেড যে একরকম স্টোন বা দামি পাথর, সেটা অবশ্য ভালোই জানে নির্মাল্য, কিন্তু রঙ্কিনী কি? এত অস্থিরতার মধ্যেও মুরগা লড়াইয়ের ব্যাপারটা ভোলেনি। ফেরার মুখে খানিকক্ষণ লড়াই দেখল সে। খুবই উপভোগ্য লড়াই। দুটো লড়ুইয়ে মোরগ যেন পুরনো আমলের দুই রোমান গ্ল্যাডিয়েটর। ওদের তাকানো, কলাকৌশল, আঘাত প্রত্যাঘাত তারিফ করবার মতো। হোটেলে ফিরতে প্রায় 12টা হয়ে গেল। তার রোদে তামাটে উস্কো খুস্কো মুখের দিকে তাকিয়ে বিনায়কবাবু শুধলেন, খুব ঘুরে এলি মনে হচ্ছে। কোথায় গিয়েছিলি? এই তো ফুলডুংরির দিকে। এতক্ষণ লাগলো ঘুরে আসতে? ফুলডুংরি তো বেশি দূরে নয়। ওই মুরগা লড়াই হচ্ছে লাইনের ওপারটাই, দেখতে দেখতে দেরি হয়ে গেল। আচ্ছা বাবা, রঙ্কিনী কি? ও, এখানকার লোকাল গডেস। তা হঠাৎ রঙ্কিনীর নাম? এমনি জিজ্ঞেস করছি। বিনায়কবাবু ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আস্তে আস্তে বললেন, নাকি কোনো গন্ডগোল আছে? তোর সমস্ত কাণ্ড কারখানা দেখে ভয় করে নিমো। যেখানেই যাস ফ্যাসাদ বাঁধিয়ে বসিস। কোনো গোলমালে জড়িয়ে যাসনি তো? নির্মাল্য মনে মনে বলল, খুব একটা মিথ্যে বলনি তুমি। গোলমাল একটা হবে বটে। বাইরে মুখে হাসি টেনে এনে বলল, না না, গোলমাল কোথায়, তুমি কিচ্ছু ভেবো না বাবা। সকালে নির্মাল্য ঠিক করেছিল সুবর্ণরেখার ধারে গিয়ে বিকেলের দিকে সূর্যাস্ত দেখবে। সুবর্ণরেখার তীরে একটা জায়গা আছে, সানসেট পয়েন্ট। ওখান থেকে সূর্যাস্তের দৃশ্য নাকি ভারী মনোরম। জায়গাটা এই হোটেল থেকে বড়জোর মিনিট 10 পথ। সুবর্ণরেখা বয়ে গেছে ঘাটশিলার একেবারে পাদমূল ধুয়ে। আশপাশে চমৎকার ল্যান্ডস্কেপ, আর নদীটা নিজেই একটা চমৎকার ছবি। নির্মাল্য এসে অবধি একবার মাত্র সকালের দিকে গিয়েছে সুবর্ণরেখায়। তাতেই সে স্থির করেছিল বিকেলের দিকে মাঝে মাঝে সে এখানে আসবে। কিন্তু আপাতত সে সৌভাগ্য তার বোধহয় হবে না। বিশ্রীভাবে নিজেকে জড়িয়ে ফেলছে অন্য ঘটনার সঙ্গে, যার আকর্ষণ অন্তত তার কাছে সুবর্ণরেখার চেয়ে কম নয়। অনেক হাঁটাহাঁটি হয়েছে সকালে, দুপুরে তাই ঘুম ঘুম লাগছিল, কিন্তু বৃথায় সে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি দিল। মনে দুশ্চিন্তা থাকলে ঘুম কাছে ঘেঁষে কি? 5:30 কথাটা মাথায় তার ঘুরছে। সে কি আজ সন্ধে 5:30 নাকি কাল ভোর 5:30? যাই হোক, অবিনাশবাবু তো পাশের হোটেলেই আছেন। ওর গতিবিধির উপর একটু ওয়াচ রাখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বিকেল 4:30 নাগাদ সে দেখল অবিনাশ পালিত হন্তদন্ত হয়ে সামনে রাস্তা দিয়ে চলে গেলেন। তার হাতে একটা মাঝারি আকারের ভিআইপি অ্যাটাচি। এর 8 ঘন্টা পর বেরিয়ে এলো নির্মাল্য নিঃসাড়ে। বাবা আর মা হোটেলের সামনে লনটায় অন্য বোর্ডারদের সঙ্গে গল্পগাছা করছেন। পাছে নানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়, সেই জন্য ও চুপি চুপি বেরিয়ে এলো। একটা ব্যাপারে এখন সে নিশ্চিত, তা হলো রামচাঁদ অবিনাশ পালিতের যে কোনো সূত্রে চেনা জানা হলেও বন্ধু টন্ধু কেউ নয়। দুপুরে রাস্তায় বেরিয়ে অবিনাশ পালিতকে দেখতে পেয়ে বিনায়কবাবু যখন শুধলেন, আপনাকে একা দেখছি যে, বন্ধু কোথায়? তখন উনি বলেছিলেন, না, সে আসেনি, আটকে গেছে কোনো কাজে। কথাটা কানে এসেছিল নির্মাল্যর, আর বুঝতে তার বাকি থাকেনি যে বন্ধু আসার কথাটাই বাজে। বিকেলের দিকে ফুলডুংরিতে আসে অনেকে, বেড়ায়, ছবি তোলে। এদিক সেদিক ঘুরে খানিকটা সময় কাটিয়ে যখন নির্মাল্য পাহাড়ের কাছে পৌঁছলো, সব দলই তখন ফেরার মুখে। দিনের আলো মরে এসেছে,
মাঠ ঘাটে গোধূলি বেলার ছায়া, ফুলডুংরি প্রায় নিঃসাড় নিস্তব্ধ। নির্মাল্য একটু ভয় ভয় করতে লাগলো বইকি। পকেটের ভেতর এখন সেই বায়নোকুলারটা নেই, তার বদলে আছে তার প্রিয় অস্ত্র, সেই হালকা হাতুড়িটা। ছোট্ট কিন্তু মারাত্মক অস্ত্র। এটা সঙ্গে থাকলে বরাবর সে বুকে বল পায়। পকেটে হাত ঢুকিয়ে হাতুড়ির মুঠটা চেপে ধরতেই বেশ একটা নির্ভরতা এসে গেল তার। যদিও ততটা সতর্ক হবার দরকার ছিল না, তবু সে ডুংরিতে ওঠার সাধারণ ব্যবহার্য রাস্তাটা এড়িয়ে একটা বিপথ ধরে ওপরে উঠল এবং পূব দিকের পাশাপাশি দাঁড়ানো দুটো গাছের আড়ালে চুপচাপ অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে 5:18। সন্ধ্যার আবছায়া ক্রমশ দানা বেঁধে গভীর অন্ধকারে পরিণত হতে লাগলো। হঠাৎ পাহাড়ের পশ্চিম কোণে পাথরের সঙ্গে বুট জুতোর ঘষ্টানির শব্দ তাকে প্রচণ্ডভাবে চমকে দিল। কেউ আসছে। প্যান্ট শার্ট পরা লোক নিশ্চয়ই। বেশিক্ষণ লাগলো না, একটা কালো ছায়া ডুংরির উপর উঠে এলো। চূড়োটায় গাছপালা তেমন নেই বলে অন্ধকার তেমন ঘন নয়। নির্মাল্য সহজেই শনাক্ত করতে পারল মূর্তিটা অবিনাশ পালিতের। তার আবছা দীর্ঘ মূর্তি ডুংরির চূড়োর ওপর দিয়ে হেঁটে উত্তর ঢালে অদৃশ্য হয়ে গেল। তারপর কিছুক্ষণ চুপচাপ। দূরের অন্ধকারের আড়ালে কি ঘটল সে জানে না। আবার অবিনাশ পালিতকে চূড়ো দিয়ে হেঁটে আসতে দেখল সে। কিন্তু মন্দ কপাল আর কাকে বলে। দাঁড়িয়েছিল পাকদণ্ডির রাস্তার কিনার ঘেঁষে। হঠাৎ একটা পা পিছলে গেল তার, আর কয়েকটা আলগা নুড়ি পাথর গড়গড় করে গড়িয়ে গেল নিচের দিকে। কে কে ওখানে? কোন আদমি উধার? চেঁচিয়ে উঠল অবিনাশ পালিত। সঙ্গে সঙ্গে এক ঝলক আলো অন্ধকার ফুঁড়ে নির্মাল্যর পাশ দিয়ে বেরিয়ে গেল। ঝাঁটিতে সে বুঝতে পারল এখানে লুকিয়ে থাকার চেষ্টা করলে ধরা পড়ার সম্ভাবনা বেশি। দুজন সমর্থ মানুষের সঙ্গে লড়াই দিতে হয়তো সে পারে, হয়তো জিততেও পারে, কিন্তু তাতে তার এখানে আসার উদ্দেশ্য পণ্ড হবে। অপরদিকে রাস্তা দিয়ে পালাবার চেষ্টাও বোকামি। নিরুপায় হয়ে গড়ান বেয়ে নামবার চেষ্টা করল সে। এদিকটায় ফাঁকা মাঠ। মাঠ ধরে দৌড়লে কোথায় পৌঁছবে তাও জানা নেই, কিন্তু অত শত ভাববার সময় কোথায়। রামচাঁদ, তুরন্ত দাঁড়াও, চোরটা লোক, পাকড়ো পাকড়ো। নির্মাল্য উল্টে পাল্টে গড়িয়ে ডুংরির নিচে। এদিকটা মোটামুটি খাড়ায় আর গুঁড়ো কাঁকড়ে ভরা, তাই রক্ষে, নচেত হাড্ডি চুর হয়ে যেত। চোট লেগেছে বেশ, কিন্তু তা নিয়ে মাথা ঘামাবার সময় নেই। পায়ের শব্দ দ্রুত তেড়ে আসছে। সে প্রাণপণ দৌড় দিল। কোথা দিয়ে কোথায় যাচ্ছে জানে না, শুধু জানে থামা মানেই বিপদ। এমন সংকটেও তার মাথা অবশ্য বেশ কাজ করছিল। ডান হাতি লোকালয়ের রাস্তা, বাঁ হাতি অনন্ত প্রান্তর, এটা সে ভোলেনি। এমন ম্যারাথন রেসও জীবনে প্রথম। পেছনের পায়ের শব্দ একটু পরেই থেমে গেল। বুঝল কেউ আর ওকে অনুসরণ করছে না। তবু পায়ের গতি একটুও শিথিল করল না যতক্ষণ না সে হাইওয়ের উপর এসে পৌঁছল। বাকি পথটুকু দ্রুত পায়ে হেঁটে যখন সে হোটেলে ফিরল, তখন তার জন্যে বাবা মা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন। নির্মাল্য তখনও হাঁপাচ্ছিল। এই শীতেও ঘেমে নিয়ে গেছে। একটুও যদি তোর কাণ্ডজ্ঞান বলে কিছু থাকে, হ্যাঁ? এই বলে এক প্রস্থ বকাঝকার জন্য বিনায়কবাবু প্রস্তুত হচ্ছেন, হঠাৎ ছেলের বিধ্বস্ত মূর্তির দিকে তাকিয়ে কেমন হতভম্ব হয়ে গেলেন। এইসব কি, হ্যাঁ? একে চেহারা তো, মুখে কালশিটে কোথাও মর্দাঙ্গা করে এলি নাকি? নির্মাল্য কেমন একরকম করে হাসল। সেই রকমই বাপি। কি হয়েছে খুলে বল। বিনায়কবাবু বাস্তবিকই উদ্বিগ্ন। আমি তো তোকে আশপাশ না দেখে থানায় খবর দিতে যাব ভাবছিলাম। থানাতে যেতে হবে বাপি, না হলে আমার কথা কানে তুলবে না পুলিশ। পুলিশ? কি সব বকছিস আজে বাজে? পুলিশের কথা আসছে কেন? তোকে তো পাওয়াই গেছে। অত কথা বলার সময় নেই বাপি। মানে ওই যে
অবিনাশবাবু এসে পড়ার আগেই আমাদের একবার থানায় যেতে হবে। অবিনাশবাবু? উনি আবার কি করলেন? হ্যাঁ, এখন থানায় চলো, সেখানেই সব বলবো। হোটেল ওয়েস্টার্নে এমন যে একটা পুলিশি হামলা হবে এ কেউ ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিল কি? রাত তখন 9টার মতো হবে। বোর্ডাররা যে যার ঘরে খাওয়া দাওয়া সারছে। ঠান্ডার দিনে নিজস্ব একটা প্রভাবে হোটেল খানিকটা শুনশান। এমন সময় বাইরে জিপ থামার বিজাতীয় শব্দে সকলে সচকিত হয়ে উঠল। মুহূর্তে খবর ছড়িয়ে গেল, পুলিশ এসেছে। স্থানীয় ওসি মিস্টার জিপি সীতারাম হোটেল ম্যানেজারের বিলক্ষণ চেনা। ম্যানেজার শশব্যস্তে শুধলেন, এত রাতে ব্যাপার কি সীতারামজি? অসময়ে শুভাগমন। মিস্টার সীতারাম জানালেন, পুলিশের কোনো সময় অসময় নেই। হোটেল ওয়েস্টার্ন যে একজন অভিজাত ক্রিমিনালকে আশ্রয় দিয়ে বসে আছে তা কি ম্যানেজার বাবু জানেন? ক্রিমিনাল আমার হোটেলে? আপনি নিশ্চয়ই স্বপ্নের ঘরে কথা বলছেন না মিস্টার সীতারাম? ম্যানেজারের মুখ রীতিমতো দ্রষ্টব্য বস্তু। ওসি করুণার হাসি হাসলেন। আপনার কোনো দোষ নেই ম্যানেজার বাবু। আপনার পক্ষে তো আর সব মানুষকে চেনা সম্ভব নয়। মিস্টার পালিত বলে যে ভদ্রলোক কলকাতা থেকে এসেছেন তার ঘর কোনটা? 7 নাম্বার রুম। ব্যাপার কি সীতারামজি? ইজ আন্ডার অ্যারেস্ট। তার রুমটা সার্চ করতে হবে। পরের ঘটনা সংক্ষিপ্ত। মিস্টার পালিত ঘরেই ছিলেন। পুলিশি হামলা স্বপ্নেরও অগোচর ছিল তার। পুলিশকে ঠেকানোর বিস্তর চেষ্টা অবশ্য করলেন, কিন্তু ভিআইপি অ্যাটাচির ভেতরকার দামি প্রস্তর মূর্তিটা তার সব জারিজুরি ভেঙে দিল। অবিনাশ পালিত, যাকে বলে বামাল সমেত ধরা পড়লেন। জেরার মুখে জানা গেল অবিনাশ পালিত তার ছদ্মনাম। আসলে তিনি বালিগঞ্জের কোনো এক অজয় গোস্বামী। অবশ্য সেটাও ছদ্মনাম কিনা বলা সহজ নয়। সে যাই হোক, অবিনাশ পালিত ওরফে অজয় গোস্বামী এত কাণ্ডের পরেও ভেঙে পড়েননি। মানুষটি যে সাধারণ পর্যায়ের অপরাধী নন তাতে সন্দেহ নেই। জেরা চলাকালেই সহজ গলাতেই বললেন, আমাকে ধরা যে আপনাদের কর্ম নয় তাতে আমি নিঃসন্দেহ। এর পেছনে আসল লোকটিকে দয়া করে একটু বলবেন মিস্টার সীতারাম? এখন আর কথা বলতে কোনো বাধা নেই। সে একটি বছর 17 ছেলে। বলেন কি? কে সে? আপনার পাশের হোটেলেই উঠেছে, নির্মাল্য তার নাম। ও, সেই ছেলেটি বিনায়কবাবুর ছেলে। খুব ব্রাইট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ইস, বড্ড ভুল হয়ে গেছে। ওর সম্পর্কে আমার একটু সতর্ক হওয়া উচিত ছিল। যাই হোক, ওর সঙ্গে আমার একটু দেখা হতে পারে কি? ওসি একটু চিন্তা করে বললেন, হ্যাঁ তা পারে। দেখুন মশাই, কোনো ট্রিক খেলবার চেষ্টা করবেন না, বুঝেছেন? ভাবনার কোনো কারণ নেই, আপনি তো সঙ্গেই রইলেন। খবর যেতে দেরি হলো না। বিনায়কবাবু ছেলেকে নিয়ে হাজির হলেন। বেশ একটু উদ্বিগ্নই অবশ্য ছিলেন তিনি। তখনও তার ধারণা কোথাও একটা গন্ডগোল করে বসে আছে নির্মাল্য। অবিনাশ পালিতের সচ্চা জেন্টেলম্যানের চেহারার ভেতর একটা চোর ছ্যাঁচড় লুকিয়ে আছে, এটা বিশ্বাস করতে তার মন সায় দিচ্ছিল না। ঘটনার পরিণতি দেখে তার বুকের ভেতর থেকে যেন একটা গুরুভার পাথর নেমে গেল। নির্মাল্যকে দেখে অজয় গোস্বামী কিন্তু ক্রুদ্ধ বা বন্য হয়ে উঠলেন না। তাঁর কাঁধ চাপড়ে প্রশংসার সুরে বললেন, তুমি আমাকে হারিয়ে দিয়েছ নির্মাল্য। তোমার বুদ্ধির পরিচয় পেয়েও তোমাকে খাটো করে দেখা আমার উচিত হয়নি। সন্ধেবেলা তুমিই ফুলডুংরি গিয়েছিলে না? আশ্চর্য সাহস। দেখো, আমি সাধারণ চোর নই। ভুলের বশে এ পথে পা দিয়েছি। না, তোমার উপর আমার রাগ নেই। কি জানি কেন রাগ হচ্ছে না। তুমি আমার বাইরের খোলসটাকে বিশ্বাস না করে ভেতরের বদমাইশটাকে খুঁজে বের করার চেষ্টা করেছ। খাঁটি গোয়েন্দার লক্ষণ এটা। তোমার বুদ্ধির কাছে আমার হার হয়েছে নির্মাল্য। বিনায়কবাবু হতভম্ব, এমনকি নির্মাল্যও অবাক। অজয় গোস্বামী সকলকেই বিস্মিত করে দিয়েছেন। পুলিশের জেরায় জানা গেল অনেক কিছুই। অজয় গোস্বামী একসময়
কলকাতার এক থানার পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ক্রিমিনালদের নিয়ে নাড়াঘাঁটা করতে করতে তাদের সঙ্গে একসময় হাত মিলিয়ে বসেন। সেই অপরাধে তার চাকরি যায়। তখন তিনি ক্রিমিনালদের নিয়েই একটা চোরা কারবারি চক্র গড়ে তোলেন। বাইরের পরিচয়ে তিনি অ্যান্টিক ডিলার বা প্রত্নদ্রব্যের সংগ্রাহক। আসল কাজ নানা এলাকার দুষ্কৃতিকারীদের দ্বারা প্রত্নদ্রব্য অপহরণ করিয়ে বাইরের দেশগুলোই প্রভূত মূল্যে পাচার। ঘাটশিলা থেকে মাইল 15 দূরের এক গ্রাম থেকে কদিন আগে বহুমূল্যের জেট পাথরের যে রঙ্কিনী মূর্তিটি অপহূত হয়, সেটা ওই অ্যাটাচির ভেতরকার মূর্তিটিই। তারই নির্দেশে রামচাঁদ এবং তার দল মূর্তিটা মন্দির থেকে চুরি করে। রামচাঁদ একজন কুখ্যাত অপরাধী, একসময় কলকাতায় ছিল। সেই সুবাদেই অজয় গোস্বামীর সঙ্গে চেনা জানা। বর্তমানে ঘাটশিলা আর তার আশেপাশের অঞ্চলে তার কর্মকেন্দ্র। গয়া জেলা থেকে বেশ কটা দামি বুদ্ধমূর্তি সরিয়ে অজয় গোস্বামীর হাতে তুলে দিয়েছে সে। ধরা পড়ল রামচাঁদও। অজয় গোস্বামীর কাছ থেকে রামচাঁদের হাল হদিশ পেয়ে তাকে বেশ তৎপরতার সঙ্গেই গ্রেপ্তার করল পুলিশ। অজয় গোস্বামীর জবানবন্দি যে মিথ্যে নয়, সেটা রামচাঁদের কাছ থেকেই জানা গেল। ব্যাপারটা নিয়ে হইচই যা হলো সে আর কহতব্য নয়। নির্মাল্য তো রীতিমতো হিরো বনে গেল। সকালবেলা বেড়াতে বেরোলে সবাই তাকে দেখিয়ে বলতে লাগলো, বাহাদুর ছেলে। কি বা বয়স, অথচ বুকের পাটা দেখো। এইসব ছেলেই তো দেশের ভবিষ্যৎ।